আক্ষরিক অর্থে এই মুহূর্তে বড় খবর, কালিয়াচকে বিচারক হেনস্থার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। শুধুমাত্র টিভি9 বাংলার কাছে একটা চিঠি যা মোড় ঘুরিয়ে দিতে পারে দেশে। অবরোধ হেনস্থার 7 দিন আগে 7 দিন আগে জেলা শাসককে চিঠি দেন বিচারকরা। আর সেই চিঠির ছত্রে ছত্রে কি ছিল জানেন? সেই চিঠির ছত্রে ছত্রে ছিল নিরাপত্তা নিয়ে তাদের আশঙ্কা প্রকাশ। বিচারকরা সেই চিঠির ছত্রে ছত্রে তারা নিরাপত্তা নিয়ে কতটা আশঙ্কা প্রকাশ করেছেন সেটা একেবারে স্পষ্ট। বিচারকদের বিস্ফোরক চিঠির কপি টিভি9 বাংলার হাতে। এই মুহূর্তে দেখছেন সেই ছবি। আমি পিসিআরকে বলবো একবার বিগ ওয়ালে প্লে করতে। দেখুন সেই চিঠি, যেই চিঠির ছত্রে ছত্রে সেখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে, 1 নম্বর পয়েন্ট স্পষ্ট লেখা রয়েছে সিকিউরিটি রিস্ক, আপনারা দেখতে পাচ্ছেন। ফলে এই চিঠি 7 দিন আগে বিচারকরা দিয়েছিলেন। কালিয়াচকের ঘটনার 7 দিন আগে বিচারকরা এই চিঠি দিয়ে তারা বলেছিলেন যে তারা সেখানকার নিরাপত্তা, সুরক্ষা ইত্যাদি নিয়ে সিকিউরিটি রিস্ক, নিরাপত্তার ঝুঁকি নিয়ে তারা চিঠির ছত্রে ছত্রে উল্লেখ করেছিলেন। তারপরেও কেন সে ঘটনা ঘটলো সে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে আমার 3 সহকর্মী রয়েছেন। আমার সহকর্মী শ্রাবন্তী, শুভতোষ এবং সুজয়। আমি প্রথমে শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, এই মুহূর্তের বিগ ব্রেকিং, টিভি9 বাংলা বিগ ব্রেকিং, যে চিঠি তারা 7 দিন আগে দিয়েছিলেন, চিঠির 1 নম্বর পয়েন্টেই দেখতে পাওয়া যাচ্ছে সিকিউরিটি রিস্ক। আমি একটু ডিটেইলে জানতে চাইবো কোন কোন আশঙ্কার কথা তারা এই চিঠিতে উল্লেখ করেছেন, তারপরেও এই ঘটনা কেন? শুভজিৎ, যে 7 জন বিচারপতি ছিলেন তার মধ্যে 3 জন মহিলা বিচারক ছিলেন, জুডিশিয়াল অফিসার ছিলেন, তার মধ্যে 4 জন বাঙালি জুডিশিয়াল অফিসার। প্রত্যেকেই চিঠি লিখেছিলেন এবং যদি আমরা ডেটটা দেখি সেটা দেখবো 23শে মার্চ এই চিঠি লেখা হয়েছিল। 23শে মার্চে চিঠিতে সরাসরি জেলা শাসককে তারা বলেন যে যেভাবে এই কাজ চলছে, এসআইআর এর একটা তালিকা বেরোচ্ছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকার কথা তারা বলছেন, তাতে তারা ভয় পাচ্ছেন। কারণ যে কোনো মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাদের মনে হচ্ছে যে বিডিও অফিসের যে পরিবেশ সেটা ক্রমশই সেন্সিটিভ হয়ে উঠছে। তারপরে একই সঙ্গে তারা বলেন যে তারা যেখানে থাকেন সেটা 54 কিলোমিটার দূরে। যদি একটু কাছে আসা যায় তাহলে অন্তত নিরাপত্তার বিষয়টি থাকবেন। তোমার মনে থাকবে যে বিচারক, মহিলা বিচারকের কণ্ঠস্বর ভাইরাল হয়েছিল, তিনি অনেকটা দূর ধরে গাড়ি করে যাচ্ছেন এবং সেই সময় তার গাড়ি ভাঙচুর হচ্ছে, তার সামনে যে পাইলট কার সেটা পর্যন্ত। একদম তোমাকে আমি থামাচ্ছি একটু, আমি থামে পিসিআরকে বলবো। শ্রাবন্তী, এই মুহূর্তে যে ছবিটার কথা বললো আমরা দেখাচ্ছি ছোট করে একটু উইথ অ্যাম্বিয়েন্স সাউন্ড, সেদিনকার তাদের করুণার্থী একবার একটু শোনাতে, আরো একবার কি ভয়াবহ সেই করুণার্থী। Please communicate it to register. Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. কি ভয়াবহ সেই অর্থী আপনারা শুনলেন। একজন মা বলছেন আমার যে কিছু হলে হাইকোর্ট যেন আমার সন্তানের দায়িত্ব নেয়। ফলে বুঝতে পারছেন সেই সময় তারা কি পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। এই ঘটনার 7 দিন আগে এই চিঠি যেটা এইমাত্র আপনাদের দেখালাম, সেখানে কালিয়াচক 2 বিডিও অফিসের পরিবেশ স্পর্শকাতর হয়ে উঠেছে। অযোগ্য বা নাম বাদ পড়া ব্যক্তিরা যে কোনো নিরাপত্তা বিঘ্নিত করতে পারেন। 7 দিন আগে জেলা শাসককে চিঠিতে বিচারকরা লেখেন, ডিএমকে লেখেন, সেই চিঠিতে অফিস স্থানান্তরের দাবিও তারা জানিয়েছেন। চিঠি পাওয়ার 7 দিন পরেও কেন পদক্ষেপ করা হয়নি, আমি এই প্রশ্নটা একবার নিই। কালিয়াচকে এই মুহূর্তে আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, হ্যাঁ, এই প্রশ্নটা তো এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তার কারণ যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তার আগে 7 দিন আগে চিঠিতে ইন ডিটেল বলা হয় যে এই সমস্যা হতে পারে, কি কারণ বলা হয়, তারপরেও কোনো রকম পদক্ষেপ কেন দেখা যায় না। শুধু তাই নয়, 100 জন অজ্ঞাত পরিচয় মানুষ যখন সেখানে যাচ্ছেন তার কতক্ষণ পরে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা বিস্ময়কর লাগছে না? একটু খটকা ঠেকছে না? শুভজিৎ, যদি আমরা একদিন আগের এই সময় ফিরে যাই, গতকাল এডিজি আইজি উত্তরবঙ্গ কে জয়রামন বলেছিলেন, তিনি মেনে নিয়েছিলেন যে পুলিশের স্পটে পৌঁছানো, অর্থাৎ ওই বিচারকরা যেখানে ছিলেন সেইখানে পৌঁছতে দেরি হয়েছিল, তিনি মেনেছিলেন। কিন্তু আজকে যে চিঠি সামনে এসছে তারপরে তার বক্তব্যের কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। যেহেতু সুজয়, একটু এই মুহূর্তে নেটওয়ার্কে একটু ইস্যু হলো, আমি তোমার সঙ্গে আবারও কথা বলবো। আমি একবার শুভতোষের কাছে যাই। শুভতোষ, মালদার এই ঘটনা,
তুমি দিনের পর দিন মালদায় রয়েছো, মালদায় থেকেছো, তুমি জানো সেখানকার পালস কোথায়, কিরকম, কখন, কিভাবে বদলে যেতে পারে, সেটাও আমরা এর আগেও বিভিন্ন রাজনৈতিক কারণে দেখেছি। শুধু জানতে চাইবো যে হেনস্থার ঘটনা, তাহলে এই যে এখন যে চিঠিটার সামনে আসছে, যেটা আমরা জানতে পারছি 7 দিন আগে সেই চিঠিতে লেখা হয়েছিল, তাহলে কি একটা পরিকল্পনা মাফিক এই ঘটনাটা খুব স্ট্র্যাটেজিক্যালি ঘটনা হয় বলে এই ন্যারেটিভটা সামনে একটু প্রকট হচ্ছে না, কি মনে হয়? একদমই তাই, কারণ আমি শুভজিৎ একটু আগে যে তুমি সেই আরতি শোনালে, আর্তচিৎকার সেই মহিলা বিচারকের, এবং সেই যে ঘটনাটা ঘটেছিল, সেই যেখানে ঘটেছিল আমি ঠিক সেই ঘটনাস্থলে রয়েছি। এবং যেখানে এই গাড়িটা, আমি যেখানে রয়েছি এটা মূলত হচ্ছে মোথাবাড়ি বিধানসভার গঙ্গা প্রসাদ কলোনি। এই যে আমি ঠিক গর্তের মধ্যে দাঁড়িয়ে আছি, এইখানেই এই যে দেখছো উপরের রাস্তা, এই উপরের রাস্তা থেকেই কিন্তু গাড়িটা একেবারে ছিটকে এখানে পড়ে। এই যে দেখা যাচ্ছে, তোমাকে দেখাই এই চাকার দাগ, গাড়িটা কিভাবে নেমেছে দেখো ঘষে। হ্যাঁ, ক্যামেরা পার্সন মুজিবরকে বলবো দেখাতে যে গাড়িটা কিভাবে এখানে পড়ে। এই যে এখনও এখানে কাঁচ, এই যে পুলিশ লেখা যে পাইলট কারটা ছিল, সেই পাইলট কারের সামনে যে পুলিশ লেখার এই ভাঙা কাঁচের টুকরো এখনও পড়ে রয়েছে। গাড়ির অন্যান্য সামগ্রী যেগুলো থাকে সেগুলো রয়েছে। এই যে দেখো গাড়িটা তারপরও ছিটকে এসে তারপরে এই জায়গাতে এসে গড়িয়ে নিচে পড়ে এখানটাতে। আর এখানেই উঠছে প্রশ্ন, এখানে সবথেকে আশ্চর্যজনক এবং চমকপ্রদ যে বিষয়টা এখন উঠে আসছে, সূত্র বলছে যে পুলিশ জানিয়েছিল যে গাড়িটা আসার সময় গাছে ধাক্কা মারে এবং দুটো গাছ নাকি ভেঙে পড়ে, তারপরে গাছে ধাক্কা মেরে গাড়িটা উল্টে পড়ে। এনআইএ এখানে তদন্ত করতে এসে দেখেছেন যে এখানে কোনো গাছই নেই। আমিও তোমাকে দেখাচ্ছি, এবং প্রথম আমাদের চ্যানেলই এই বিষয়টাকে দেখাচ্ছে এই ঘটনাস্থলে এসে, যে এখানে কোনো গাছ তুমি দেখতে পাচ্ছ না, এখানে কোনো গাছের অস্তিত্বই নেই। তাহলে গাড়িটা হঠাৎ করে এখানে কেমন করে পড়ে গেল? আর এই প্রশ্নই তুলেছেন প্রশ্নের মুখে জেলা প্রশাসন, পুলিশ। একই সাথে তুমি যেমন বলছো যে কতকগুলো প্রশ্ন উঠে আসছে, যে চিঠি দিয়ে আগেই জানানো হয়েছিল যে তারা নিরাপত্তাহীনতা। সুব্রত, চিঠি দিয়ে 7 দিন আগে জেলা শাসককে সরাসরি বিচারকরা জানাচ্ছেন যে তারা সমস্যায় পড়তে পারেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, তবুও 7 দিন জেলা শাসক কেন চুপ ছিলেন, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা খোঁজার চেষ্টা করবো। আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ বাবু, আপনি ইতিমধ্যে শুনেছেন যে 7 দিন আগে, একদিন দুদিন না, 7 দিন আগে পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিষয় বলে তারা কোন কোন জায়গায় আশঙ্কা করছেন জানিয়ে বিচারকরা জেলা শাসককে চিঠি দিয়েছিলেন, যে বিচারকদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু জেলা শাসক 7 দিন কোনো ব্যবস্থা কেন নিলেন না, এ প্রশ্ন উঠছে। আপনার অবজারভেশন কি বলছে এখনো পর্যন্ত, আপনি যা দেখলেন বা বুঝলেন? এটা তো প্ল্যান্ড, ডিজাইনড। প্রশাসনের একাংশ, তৃণমূল এবং আইপ্যাক, তার সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, লোকাল কিছু পাকিস্তান কিংবা এই ধরনের দেশ বিরোধী কার্যকলাপের অঙ্গ স্লিপিং সেল, তারা মিলেমিশে এই কাজ করেছে। যে জিনিস হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা সিএ এর সময় একই জিনিস দেখেছিলাম, এনআরসির নাম করে বিভিন্ন সময় এইসব করা হয়েছিল। বিভিন্ন সময় পরিযায়ী শ্রমিকরা মারা গেছেন বাইরে অত্যাচারিত, এইসব মিথ্যে গুজবকে সামনে রেখে একই জিনিস করা হয়েছে মুর্শিদাবাদ এবং মালদার বিস্তীর্ণ এলাকা জুড়ে। যেখানে আমাদের যে চন্দন দাস এবং তার বাবাকে যখন খুন করা হলো মুর্শিদাবাদে, সেটা ওই একই রকম বেছে বেছে হিন্দুদের বাড়িতে কালো দাগ দিয়ে করা হয়েছিল। প্রোগ্রাম, এটা একটা কনস্পিরেসি, এটাকে ভাঙতে হবে। ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এটা যুদ্ধ। সুতরাং ভারত রাষ্ট্রের মধ্যে সংবিধান যারা মানেন, বিচার ব্যবস্থার যারা মাথা, সেই বিচারকদের হেনস্থা করবে, এটাই তো স্বাভাবিক। ন্যাশনাল হাইওয়ে 12 প্রায় 16 ঘন্টার জন্য বন্ধ করে রাখা হলো এবং প্রশাসন নির্বিকার রইল। এই যে প্রচ্ছন্ন সমর্থন প্রশাসনের তরফ থেকে, এটা গ্রেটার বাংলাদেশ তৈরি করার বা ইসলামিক রিপাবলিক অফ গ্রেটার বাংলাদেশ বা ওয়েস্ট বাংলাদেশ যাই বলুন না কেন, এই ধরনের চক্রান্তের অঙ্গ, এই জিহাদি চক্রান্ত ভেঙে দিতে হবে। ধন্যবাদ দেবজিৎ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমি আরো একবার আমার সহকর্মী সুজয়ের কাছে যাবো। সুজয়, এই চিঠির ছত্রে ছত্রে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে, যে ঘটনার সম্মুখীন তাদের সেদিনকে হতে হয়েছে, বিচারকদের, জুডিশিয়াল অফিসারদের সেদিনকে হতে হয়েছে, তারা যেই আশঙ্কাটা, যে ভয়টা পেয়েছিলেন, সেই ভয়টা কিন্তু বাস্তবায়িত হয়েছে। 7 দিন ধরে কোনো ব্যবস্থা কেন নেওয়া যায়নি, সে প্রশ্নের উত্তর তো সময় বলবে। নির্বাচন কমিশন জানতে চেয়েছে। আমি জানতে চাইবো, তুমি তো পরবর্তীকালে বিষয়টা গিয়ে দেখেছো ওখানে পুরোপুরি, তারা যে আশঙ্কাগুলো করেছেন সেই আশঙ্কাগুলোর বাস্তবায়নই তো দেখতে পাওয়া গেছে, তাই নয় কি সুজয়?
একেবারে দেখো, ওই চিঠিতে যে লেখা রয়েছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়, তা এই জুডিশিয়াল অফিসাররা যেটা আশঙ্কা করেছিলেন বাস্তবে সেটাই হয়েছে। তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন যে স্থানীয় যাদের নাম বাদ গিয়েছে তারা সেখানে আসছে, জড়ো হচ্ছে এবং তাদের মধ্যে একটা হিংসার প্রবণতা দেখা যাচ্ছে। সেটাই কিন্তু শেষমেশ দেখা গেল যে তাদেরকে আটক করে দেওয়া হলো এবং যারা যেখানে জড়ো হলো, যে জনতা পথ আটকালো সেই জুডিশিয়াল অফিসারদের, তাদেরই কিন্তু নাম বাদ গিয়েছে। সুতরাং তারাই এই পরিকল্পনার সঙ্গে ছিলেন বলে মনে করা হচ্ছে। আমি এই মুহূর্তে একটা ছবি দেখাবো। মালদা জেলার পুলিশ সুপারের অফিসে এই মুহূর্তে এনআইএ টিম পৌঁছেছে এবং এখানে বেশ কিছু নথি সংগ্রহের জন্য এসছেন এনআইএ অফিসাররা, তেমনটা জানা যাচ্ছে। এবং জেলার পুলিশ সুপার এবং অন্যান্য যে শীর্ষ আধিকারিক তাদের সঙ্গে বৈঠক হবে এবং নথি সংগ্রহের পাশাপাশি যে চিঠির কথা বলা হচ্ছে যে জেলা শাসকের কাছে চিঠি গিয়েছে, সেই চিঠি কি জেলা শাসকের দপ্তর থেকে পুলিশের কাছে আসেনি? নিয়ম অনুযায়ী জেলা শাসকের কাছে এই ধরনের নিরাপত্তা সংক্রান্ত যদি কোনো চিঠি যায় তাহলে সেই চিঠির কপি অবশ্যই জেলার পুলিশ সুপারের কাছে পৌঁছে দেওয়া হয়। সেক্ষেত্রে কি কোনো পদ্ধতিগত বা এই ধরনের ক্ষেত্রে কোনো ল্যাক ছিল? জেলা শাসকের দপ্তর থেকে কি আসেনি? আর যদি এসে থাকে তাহলে আসার পরে পুলিশের তরফ থেকে কি বন্দোবস্ত নেওয়া হয়েছিল সেটা প্রশ্ন। তার কারণ একেবারে থানার পাশেই রয়েছে এই কালিয়াচক 2 ব্লকের বিডিও অফিস। সুতরাং থানার এত কাছে যেখানে বিচারকরা উদ্বেগ প্রকাশ করছেন, সেই উদ্বেগ প্রকাশ করা সংক্রান্ত চিঠির পরেও পুলিশ কি ব্যবস্থা নিল, থানা কি ব্যবস্থা নিল, সেখানে নজরদারি আরও বাড়ানো হলো কিনা, এবং জেলায় যেহেতু ততক্ষণে কেন্দ্রীয় বাহিনী ঢুকে গিয়েছে যথেষ্ট পরিমাণে, সেই কেন্দ্রীয় বাহিনীদের ব্যবহার কতটা পর্যাপ্ত পরিমাণে হয়েছে এই সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। আমরা দেখলাম এনআইএর যিনি ডিআইজি, এনআইএর যিনি এসপি পদমর্যাদার অফিসার, তারা কিছু সময় আগে এলেন। তারা সকালবেলা বিডিও অফিসে গিয়ে বৈঠক করেন আজকের কিভাবে তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন, এবং এটাও গুরুত্বপূর্ণ পার্ট পুলিশের তরফ থেকে একাধিক। আমি একটু থামাচ্ছি তোমাকে, সুজয় একটু থামাচ্ছি। আমি এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিদের আমরা রিয়াকশন নিচ্ছি। এই মুহূর্তে রিজু দত্ত, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রিজুর এই ক্ষেত্রে কি অবজারভেশন আমি জানবো। রিজু, আপনি শুনেছেন নিশ্চয়ই কালিয়াচকে এই ঘটনা, বিচারক হেনস্থার ঘটনার আগে একটা চিঠি এসেছিল। সেই চিঠিতে 7 দিন আগে তারা চিঠি দিয়ে জেলা শাসককে জানিয়েছিলেন যে তারা এই পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, কিন্তু তারপরে ঘটনা ঘটল। একটু বিস্মিত নির্বাচন কমিশনও হয়েছে। আপনার অবজারভেশন কি বলছে রিজু? এই নির্বাচন কমিশনকে আপনাদের তো প্রশ্ন করা উচিত, ঘেঁটি ধরে প্রশ্ন করা উচিত। এই নির্বাচন কমিশনে তো পুরো বাংলার প্রশাসনকে বদলে দিয়েছে। একটা তথ্য দিচ্ছি আপনাদের, আরো 4টে রাজ্যে ভোট হচ্ছে। 4টে রাজ্যে সম্মিলিত, বাকি রাজ্যগুলো সম্মিলিতভাবে যত অফিসার বদলি হয়েছে তার 21 গুণ বেশি অফিসার বাংলায় বদলি করেছে নির্বাচন কমিশন, বিজেপিকে ভোট চুরিতে মদত করবে বলে। এই যে ডিএম কে বসিয়েছে, এই ডিএম কি করলো তাহলে? আরেকটা কথা, মালদার পুলিশ অবজারভার নির্বাচন কমিশন বসিয়েছে জয়ন্ত কান্তকে। জয়ন্ত কান্তের স্ত্রী তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে ছবি দেখিয়ে প্রমাণ করে দিয়েছে বিজেপির বিহারের বিধানসভার প্রার্থী ছিল। তাকে পুলিশ অবজারভার মালদা করার পর এই কাণ্ড ঘটেছে মালদায়। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন? ঠিক, সব কিছু নিয়ে নেবে আমাদের হাত থেকে, সব দায়িত্ব নিজেরা নিয়ে নেবে। নিজেদের বিজেপি আর অমিত শাহর কথায় বিভিন্ন রাজ্য থেকে বিজেপির গুটিগুলোকে বসাবে। তারপরে কোনো ঘটনা ঘটলে তখন ন্যাকা কান্না কাঁদবে তৃণমূল কি করছে, রাজ্য সরকার কি করছে। রাজ্য সরকার তো হাতে কিছুই নেই, একটা অঘোষিত এমার্জেন্সি চলছে বাংলায়। নির্বাচন কমিশন আর জ্ঞানেশ কুমারকে, TV9-কে বলবো কলার ধরে জিজ্ঞেস করতে যে এই জুডিশিয়াল অফিসারদের যে সিকিউরিটি ল্যাপস হয়েছে তার জন্য এই ডিএম আর পুলিশ অবজারভার জয়ন্ত কান্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মহামান্য সুপ্রিম কোর্টকে বলবো এর কগনিসেন্স নিয়ে এই ডিএম আর এই পুলিশ অবজারভারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ রিজু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আরো একবার জানাবো, এই মুহূর্তে যে চিঠি নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে, সেই চিঠি সবার আগে TV9 বাংলা প্রথম মিডিয়া যারা এক্সক্লুসিভ এই চিঠির কপি TV9 বাংলার কাছে আসে, আমরা দর্শকদের জানাই সেই চিঠির যদি নির্যাস আমি বলি কি রয়েছে সেই চিঠিতে। এক কথায় বললে সেদিন যে বিচারকরা হেনস্থার শিকার হয়েছিলেন সেই চাঞ্চল্যকর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য কি, এই ঘটনা ঘটার 7 দিন আগে বিচারকরা আসন্ন পরিস্থিতির আঁচ পেয়ে তারা নিরাপত্তার স্বার্থে চিঠি দিয়ে জেলা শাসককে জানিয়েছিলেন যে এরকম পরিস্থিতি হতে পারে 7 দিন আগে, কিন্তু 7 দিন কোনো ব্যবস্থা কেন গ্রহণ করা হয়নি এই প্রশ্ন আরো একবার উঠছে। আমি আমার সহকর্মী সুব্রতোষের কাছে আরো একবার যাব। সুব্রতোষ, তুমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে যে যেইখানে ওই